আসসালামু আলাইকুম। এ টু জেড ম্যাথ সিরিজের এটি আমার ষষ্ঠ ক্লাস। এই ষষ্ঠ ক্লাসে আমি এসএসসি সাধারণ গণিতের 17 নম্বর অধ্যায় অর্থাৎ পরিসংখ্যানের ম্যাথ সমাধান করাবো। আজকে আমি যে ম্যাথটা সমাধান করাবো দেখা বলা হচ্ছে আমাদের উদ্দীপকের তথ্য ব্যবহার করে গণসংখ্যা বহুভুজ তৈরি করো। তার মানে আমাদের গণসংখ্যা বহুভুজ তৈরি করতে হবে, আর এর জন্য আমাদের একটা উদ্দীপক দিয়ে আছে, উদ্দীপকের শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দিয়ে রাখছে। তাহলে এই শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দিয়ে আছে, এই ডাটাগুলো ব্যবহার করে আমাদের গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতে হবে। তো গণসংখ্যা বহুভুজ নির্ণয় করতে গেলে আমাদের ফার্স্টেই এই যে এরকম একটা ছক তৈরি করে নিতে হবে। এই ছকে আমাদের 4টা কলাম থাকবে। তো দেখুন প্রথম কলামে কি রাখছি, শ্রেণীব্যাপ্তি, দ্বিতীয় কলামে গণসংখ্যা, তৃতীয় কলামে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর চতুর্থ কলামে রাখছি মধ্যবিন্দু। তো এই শ্রেণীব্যাপ্তির গণসংখ্যা তো আমাদের প্রশ্নে দেওয়াই আছে, আমাদের নির্ণয় করতে হবে কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর মধ্যবিন্দু। প্রথমে আসি অবিচ্ছিন্ন শ্রেণীসীমার দিকে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে নির্ণয় করতে হয়, তো দেখো আমাদের যে শ্রেণীগুলো দেওয়া আছে, এই যে 45 থেকে 49, 50 থেকে 54, এই শ্রেণীগুলোরই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্টে কী করতে হবে, আমরা যদি প্রথম শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করতে চাই, তাহলে প্রথম শ্রেণীর যে নিম্নসীমা আছে কত 45, আর ঊর্ধ্বসীমা কত দেওয়া আছে 49। তাহলে প্রথম শ্রেণীর নিম্নসীমা কত 45 আর ঊর্ধ্বসীমা 49। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করতে গেলে নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করতে হয় আর ঊর্ধ্বসীমার সাথে 0.5 যোগ করতে হয়। তো দেখো নিম্ন সীমা ছিল কত 45, 45 থেকে 0.5 বিয়োগ করলে কত পাওয়া যায়, 45 থেকে 0.5 বিয়োগ করলে পাওয়া যায় 44.5, আর 49 সাথে 0.5 যোগ করলে কত আসে 49.5 আসে। সেমভাবে যদি আমি দ্বিতীয় শ্রেণীর জন্য অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা নির্ণয় করতে চাই, তাহলে দ্বিতীয় শ্রেণীর যে নিম্ন সীমা আছে 50, এখান থেকে 0.5 বিয়োগ করতে হবে, তাহলে কত আসবে 49.5, আর ঊর্ধ্বসীমা কত দেওয়া আছে 54, তাহলে 54 সাথে আবার 0.5 যোগ করতে হবে, তাহলে আসবে 54.5। তাহলে দেখো তৃতীয়টার ক্ষেত্রে কত আসবে, আসবে 54.5 থেকে 54.5 থেকে আসবে হচ্ছে 59.5, তারপরটা আসবে হচ্ছে 59.5 থেকে 64.5, এরপরে আসবে 64.5 থেকে 69.5, এবং লাস্ট ওয়ান 69.5 থেকে 74.5। তো দেখো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিন্তু নির্ণয় করা হয়ে গেছে। এখন কি করতে হবে, মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। তো মধ্যবিন্দু কীভাবে নির্ণয় করতে হয়, আমি যে শ্রেণীর, সাপোজ আমি প্রথম শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করবো, এজন্য আমাকে কী করতে হবে, এই যে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এর নিম্নসীমা আর ঊর্ধ্বসীমা যোগ করতে হবে, যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তো দেখো আমি যদি 45-এর সাথে 49 যোগ করি, যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি কত আসে, 40, 40, 80, 5 আর 9 5 14, তাহলে আসে 94/2, 46 দোকানে হচ্ছে 47, 35, 90, তাহলে 47 দোকানে 94 আসে। তো দেখো আমাদের হচ্ছে প্রথম শ্রেণীর মধ্য বিন্দু আসবে হচ্ছে 47। সেমভাবে আমি যদি দ্বিতীয় শ্রেণীর জন্য নির্ণয় করি, তাহলে দ্বিতীয় শ্রেণীর নিম্নসীমা দিয়ে আছে 50 আর ঊর্ধ্বসীমা দিয়ে আছে 54, ভাগ হচ্ছে 2, 50-এর সাথে 54 যোগ করলে 104 আসে, 104কে 2 দ্বারা ভাগ করলে আমাদের আসে হচ্ছে 104কে 2 দ্বারা ভাগ করলে 52 আসে, তাহলে এখানে আসবে হচ্ছে 52। সিমিলারভাবে তুমি যদি নির্ণয় করো তাহলে দেখবা যে এটা 57 আসছে, এরপরটা 62 আসছে, এরপরটা 67 আসছে, লাস্টেরটা 72 আসছে। তুমি নির্ণয় করে দেখতে পারো এইগুলোই আসবে। এগুলো আমি কীভাবে নির্ণয় করতে পারলাম, দেখো যে প্রথমে 47 ছিল, তারপর 52 ছিল, সিকোয়েন্স মেনটেন হবে, ওই সিকোয়েন্স অনুসারে বলে দেওয়া যায় এগুলোর কত আসবে। তাহলে দেখো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করা শেষ, মধ্যবিন্দু নির্ণয় করা শেষ। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ছক তৈরি। তাহলে আমাদের দেখো ছক তৈরি করতে গেলে আমাদের পরীক্ষা এরকম একটা গ্রাফ পেপার দিয়ে থাকবে। তো গ্রাফ পেপারের আমরা কী করবো, যে কোনো একটা আনুভূমিক রেখাকে এক্স অক্ষ বিবেচনা করবো, আর যে কোনো একটা উলম্ব রেখাকে আমরা ওয়াই অক্ষ বিবেচনা করব। এখন এই এক্স আর ওয়াইয়ের যে ছেদবিন্দু, এটাকে আমরা মূল বিন্দু বিবেচনা করবো। তাহলে এখানে আমাদের মনে করো এই ওটা হচ্ছে মূল বিন্দু। এখন কি করব, এখানে আমরা একটা ভাঙা চিত্র দেবো, যেরকম একটা ভাঙা চিত্র দেবো। এই ভাঙা চিহ্ন দ্বারা কি বোঝাই, দেখো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা শুরু হয়েছে কোন জায়গায় থেকে, 44.5 থেকে, আর এই মূল বিন্দুকে আমরা কি বিবেচনা করি, 0 বিবেচনা করি। তাহলে 0 থেকে 44.5 পর্যন্ত যে তথ্যগুলো রয়েছে বা উপাত্তগুলো রয়েছে, সেই উপাত্তগুলো এই ভাঙা চিত্র দ্বারা উপস্থাপন করা হচ্ছে, এটা বোঝানো হয়। তো ভাঙা চিত্র দ্বারা কি বোঝায়, 0 থেকে 44.5 পর্যন্ত যে উপাত্তগুলো রয়েছে সেগুলো এখানে বিদ্যমান। এখন আমি এখানে প্রথমে কি করব, এই 44.5টাকে দিয়ে দেব। তো দেখো আমি এখানে 44.5টা দিয়ে দিই, 44.5। এখন দেখো আমাদের একটা বিষয় সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই এক্স অক্ষ বরাবর আমাদের যে এই যে ছোট ছোট এই যে বর্গগুলো দেওয়া আছে, এই বর্গের মধ্যে কিন্তু এরকম আরও 5টা ছোট ছোট বর্গ থাকবে, 3, 4, 5। তো আমি যেটা বলতে চাচ্ছি, মনে করো আমার এই যে বড় বর্গগুলো দেওয়া আছে, এই বড় বর্গগুলোকে আমি যদি একটু বড় করে আঁকাই, এগুলোর মধ্যে কিন্তু এরকম গ্রাফ পেপারে আমাদের ছোট ছোট বর্গ থাকবে, 3, 4। তো দেখো এই একটা বর্গের মধ্যে এরকম এক্স অক্ষ বরাবর 5টা ক্ষুদ্র বর্গ থাকবে, আবার ওয়াই অক্ষ বরাবর এরকম ক্ষুদ্র 5টা বর্গ থাকবে। তো আমাদের বলে দেওয়া লাগবে যে এই যে ক্ষুদ্র বর্গ, এই ক্ষুদ্র বর্গ ঘর সমান আমি কত একক ধরছি।
এখন তুমি চাইলে মেনশন করতে পারো এভাবে যে আমি ক্ষুদ্রতম 1 বর্গ ঘর সমান সমান 1 বর্গ একক বা 2 বর্গ একক বা 5 বর্গ একক, যেমনটা মনে করো যে আমাদের হচ্ছে এখানে তথ্য দেওয়া থাকবে বা ডাটা দেওয়া থাকবে, সেই প্রেক্ষিতে মনে করো ধরতে হবে। আবার তুমি চাইলে 5 সরাসরি এই 5 বর্গ ঘর সমান সমান কত একক ধরবে সেটাও মেনশন করতে পারো। তো দেখো আমি যেটা ভালো মনে করি, আমার এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ব্যবধানটা কত দেওয়া আছে, অর্থাৎ শ্রেণী ব্যাপ্তিটা কত দেওয়া আছে। তো দেখো 44.5 থেকে শুরু হয়েছে এবং 49.5 শেষ হয়েছে। আমি যদি ব্যবধানটা দেখতে চাই তাহলে 44.5, 45.5, 46.5, 47.5, 48.5, 49.5। তো দেখো ব্যবধান কিন্তু 6। তাহলে এখানে যেহেতু ব্যবধান 6 রয়েছে, তো আমার মনে হয় এটা ধরলে সবচেয়ে আমাদের জন্য সুবিধাজনক হয় যে এখানে ক্ষুদ্রতম 5 বর্গ ঘর সমান সমান আমি 6 একক ধরবো। তাহলে দেখো ক্ষুদ্রতম 5 বর্গ ঘর সমান সমান যেহেতু আমি 6 একক ধরছি, তাহলে আমি এটাকে লিখতে পারবো হচ্ছে 49.5। তাহলে এই পরেরটাকে কত লিখতে পারবো, এটাকে আমি লিখতে পারবো 4.5। তারপরটা আমাদের আসবে হচ্ছে 59.5। তারপরটা হবে হচ্ছে আমাদের 64.5, এরপরে হচ্ছে আমাদের 69.5, এরপরে হচ্ছে আমাদের 74.5। তো দেখো আমি কীভাবে এগুলো লিখলাম। আমি প্রথমে কী করছি, প্রথম যে শ্রেণী ছিল তার নিম্ন সীমাটা আগে লিখেছি, তারপরে ঊর্ধ্বসীমাগুলো সিকোয়েন্স অনুসারে বসাই গেছি। যেমন 49.5, তারপরে 54.5, তারপর হচ্ছে আমাদের ছিল হচ্ছে 64.5, তারপরে 69.5, 74.5। এখন এই যে গণসংখ্যা বহুভুজ তৈরি করতে গেলে আমাদের একটা ঘর বা মনে করো যে একটা সংখ্যা এক্সট্রা নেওয়া লাগে। সেটা কত, এই 75.4-এর পরের যে সংখ্যাটা হবে। দেখো 75.4 পরের সংখ্যাটা কি আসবে, এটা কিন্তু আসবে হচ্ছে 79.5। 79.5 কীভাবে আসলো, তো দেখো 69.5 থেকে 74.5-এর মধ্যে ব্যবধান আছে 6। এক্ষেত্রে এটার সাথে 6 যোগ করলে অর্থাৎ যে 74.5, তারপরে 70 হচ্ছে 5.5, 76.5, 77.5, 78.5 আর লাস্টে 79.5। অর্থাৎ এখানে যেহেতু প্রতি 5 ঘর সমান 6 একক করে বাড়ছিল, আমি কী করছি লাস্টে আরও একটা ঘর এক্সট্রা নিয়েছি। এই এক্সট্রা ঘর কীভাবে নিলাম, এই 74-এর সাথে 74.5-এর সাথে আমি 6 যোগ করে নিয়েছি। তাহলে 6 যোগ করে নিলে কত আসে, 79.5 আসে। তাহলে দেখো আমাদের এই এক্স অক্ষ বরাবর যে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা নিলাম, এটা এখন আমাদের উল্লেখ করতে হবে যে আমি এক্স অক্ষ বরাবর কী নিয়েছি, এক্স অক্ষ বরাবর আমি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নিয়েছি। তাহলে এই বরাবর ছিল আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখন দেখো ওয়াই অক্ষ বরাবর আমরা কী রাখবো, এই ওয়াই অক্ষ বরাবর আমাদের মেনশন করতে হবে কি, ওয়াই অক্ষ বরাবর আমাদের মেনশন করতে হবে গণসংখ্যাগুলো। গণসংখ্যা দেখো প্রথম শ্রেণী গণসংখ্যা কত 4 ছিল, তারপরে দ্বিতীয় শ্রেণী গণসংখ্যা ছিল 8। এখন এই গণসংখ্যাগুলো আমি কত ঘর সমান সমান কত একক বিবেচনা করব। যেমন প্রথমে গণসংখ্যা দিয়েছে 4, আমি কি 4 ঘর সমান সমান 4 একক বিবেচনা করব, নাকি 1 ঘর সমান সমান বিবেচনা করব, নাকি 5 ঘর সমান সমান বিবেচনা করব। আমি 1 ঘর, 5 ঘর, 4 ঘর, 2 ঘর যে কোনো ঘর বিবেচনা করতে পারি, বাট দেখতে হবে আমাদের সুবিধা কোনটা হচ্ছে। তো দেখো এখানে সর্বোচ্চ মান কত আছে 20। তো আমি যদি মনে করো 5 ঘর সমান সমান 5 একক বিবেচনা করি, তাহলে কিন্তু আমাদের হচ্ছে সর্বোচ্চ কয়টা ঘর লাগবে, 4টা ঘর লাগবে। তো 4টা ঘরকে দিলে কিন্তু আমাদের গ্রাফটা খুব বেশি বড় হবে না, তাহলে ধরতে পারি আমি। তাহলে আমি কী করবো, যে এখানে যেমন নিয়েছিলাম যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 ঘর সমান সমান 6 একক, একইভাবে আমি এখন কী করবো, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম 5 বর্গ ঘর সমান সমান 5 একক বিবেচনা করব। তাহলে আমরা কি বললাম, যে এক্স অক্ষ বরাবর আমরা নিয়েছিলাম ক্ষুদ্রতম 5 বর্গ ঘর সমান সমান 6 একক, আর ওয়াই অক্ষ বরাবর নিলাম ক্ষুদ্রতম 5 বর্গ ঘর সমান সমান 5 একক। আমি এখানে আরেকবার বলছি যে এখানে 5 ঘর সমান সমান নেওয়া লাগবে বা 5 বর্গ ঘর সমান সমান তোমার ধরা লাগবে এমন কোনো কথা নাই। তুমি চাইলে 1 বর্গ ঘর সমান সমান মেনশন করতে পারো, তবে এই 5 বর্গ ঘর ধরলে আমাদের জন্য সুবিধা হয়। তাহলে এখন দেখো এটা আমাদের কত হবে, তো এদিক বরাবর মনে করো যে আমাদের এরকম দাগ কাটা থাকবে যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। তো এরকম মনে করো যে আমাদের দাগ কাটা থাকবে। তো আমরা কী করছি, 5 বর্গ ঘর সমান সমান যেহেতু 5 বর্গ ঘর সমান সমান যেহেতু 5 একক ধরছি, তাহলে এটা আমার 5 হবে, এটা 10 হবে, এটা 15 হবে, এটা 20 হবে, আর এটা 25 হবে। এখন দেখো আমাদের এই যে 44.5 থেকে 49.5 এর মধ্যে কত গণসংখ্যা রয়েছে। 44.5 থেকে 49.5-এর মধ্যে গণসংখ্যা কত দিয়ে আছে, দেখো আমাদের দেওয়া আছে 4। তাহলে আমি কী করবো, এই যে এই বরাবর আমার 4 রয়েছে, এই বরাবর আমি কী করবো, এটাকে একটু ভালো করে মনে করা হচ্ছে শ্যাডো করে দেবো, বা মনে করে এটা ভালো করে আমি ইন্ডিকেট করে দেবো যে আমাদের 44.5 থেকে 49.5-এর মধ্যে গণসংখ্যা রয়েছে 4। এরপর দেখো 49.5 থেকে 54.5-এর মধ্যে গণসংখ্যা রয়েছে 8। তাহলে 8 কোথায় হবে, 6, 7, 8, এই যে আমাদের এই বরাবর 8 হবে। তাহলে এই যে এই দাগটাকে আমরা একটু ভালো করে ঘষে দেবো যে বোঝা যায় যাতে যেটা আমাদের গণসংখ্যা নির্দেশ করছে আমরা।
এরপর দেখো 54.5 থেকে 59.5-এ গণসংখ্যা দিয়ে আছে কত 10, তাহলে 10 কোথায় হবে, 10 হবে যে এই জায়গায়। তাহলে আমাদের 54.5 থেকে 59.5-এর গণসংখ্যা হচ্ছে 10। এরপর 59.5 থেকে 64.5-এর গণসংখ্যা হচ্ছে 20, তাহলে 20 হবে হচ্ছে এই ঘরে। তাহলে এটাকে আমরা ভালো করে ইন্ডিকেট করে দেবো। দেন 64.5 থেকে 69.5-এর গণসংখ্যা দিয়ে 12, তাহলে 10, 11, 12, 12 হবে হচ্ছে আমাদের এই বরাবর। আর 69.5 থেকে 74.5-এ আমাদের রয়েছে হচ্ছে গণসংখ্যা 6, তাহলে গণসংখ্যা 6 হবে মোটামুটি এই বরাবর। তাহলে দেখো আমাদের কিন্তু এই যে এখানে যেতগুলো আমাদের শ্রেণীসীমা ছিল সবগুলো কিন্তু আমরা ওই সবগুলো শ্রেণীসীমাতে কত গণসংখ্যা হবে সেগুলো কিন্তু ইন্ডিকেট করছি। এখন আমি এগুলো সবগুলোকে যোগ করে দেব। দেখো সবগুলোকে আমরা যদি যোগ করি তাহলে এরকম একটা আমাদের আয়তলেখের মতো চলে আসবে। তো আমাদের এই যে যোগ করে দিলাম সবগুলো। এখন আমাদের কাজ কি, এই মধ্যবিন্দুগুলো এই এক্স অক্ষ বরাবর বসাই দেওয়া। তো দেখো আমাদের প্রথম শ্রেণীর মধ্যবিন্দু কত ছিল 47। এখন দেখো আমাদের এখানে কি আছে 44.5 থেকে 49.5 রয়েছে। তাহলে এই যে এই দাগটা যদি 44.5 হয়, এর পরের দাগটা কিন্তু 45.5 হবে, তারপরের দাগটা 46.5 হবে, তারপরটা 47.5, এটা হচ্ছে 48.5 হবে। আমার লাগবে কত 47। তাহলে দেখো 40.5, 45.5, 46.5, এটা হচ্ছে 46.5, আমি একটু বড় করে দিই, আর এটা হচ্ছে 47.5। আমার লাগবে কি 47। তাহলে 46.5 আর 47.5-এর ঠিক মাঝেই আমাদের রয়েছে কত, আমাদের মাঝে থাকবে হচ্ছে 47। তাহলে এর মাঝ বরাবর আমি কি করব, এর মাঝ বরাবর মনে করো আমি ওই মধ্যবিন্দুটাকে ইন্ডিকেট করব। এখন এই মাঝ বরাবর আমরা কি করব, এই যে এখানে মধ্যবিন্দুটা ইন্ডিকেট করে দিলাম। সেমভাবে দেখো এটা শুরু হয়েছিল কোন জায়গায় থেকে 59.5 থেকে, তারপরটা হবে কি 49.5 থেকে, এরপরটা হবে 50.5, তারপরে 51.5, তারপরে 52.5, তারপরে 53.5, 54.5। আমাদের এই দ্বিতীয় শ্রেণীর মধ্যবিন্দু কত আছে 52। তাহলে দেখো 52 হবে মোটামুটি হবে 1 ঘর 2 ঘর, এই 2 ঘরের মাঝ বরাবর, 2 ঘর আর 3 ঘরের মাঝ বরাবর, অর্থাৎ এই বরাবর। সেমভাবে তৃতীয় শ্রেণীর জন্য মধ্যবিন্দু দিয়ে আছে 57। 57 হবে দেখো মোটামুটি হবে যে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এই যে 1 ঘর 2 ঘর 3 ঘর, 2 ঘর আর 3 ঘরের মাঝ বরাবর, তাহলে এই বরাবর। সিমিলারভাবে এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তো দেখো এই যে মাঝ বরাবর হবে হচ্ছে আমাদের মধ্যবিন্দু। তাহলে সিমিলারভাবে আমরা বলতে পারি এখানে মধ্যবিন্দু আসবে আর এখানে মধ্যবিন্দু আসবে, সবগুলোরই আমাদের দেখতে হবে যে মধ্যবিন্দু কোন জায়গায় দেওয়া আছে। মধ্যবিন্দু সবসময় এই যে এখান থেকে দেখে নেবো যে কোন শ্রেণীসীমার জন্য আমি কোন শ্রেণীসীমার জন্য আমি মধ্যবিন্দু নির্ণয় করতে চাচ্ছি, সেই শ্রেণীসীমার জন্য আমি মনে করি মধ্যবিন্দুটাকে ইন্ডিকেট করে দিলেই হয়ে যাবে। এখন আমাদের কী করতে হবে, এগুলো সব যোগ করতে হবে। তো দেখো আমি যদি এখান থেকে এটা যোগ করি তাহলে এরকম হবে, এখান থেকে এটা যোগ করলে এটা আসবে, এখান থেকে এটা, দেন আমাদের যাবে হচ্ছে এখান থেকে এই ঘরে, তারপরে এখান থেকে যাবে হচ্ছে এই ঘরে। তো দেখো এই পর্যন্ত আসলে এখন আমরা যে এক্সট্রা ঘর নিয়েছিলাম, এই এক্সট্রা ঘরটা কিসের জন্য নিয়েছিলাম, এই এক্সট্রা ঘরটা নিয়েছিলাম আমার গ্রাফটা শেষ করার জন্য। তাহলে এই যে দেখো এখানে কিন্তু আমাদের গ্রাফটা শেষ হয়ে যাচ্ছে, তো এই গ্রাফটা শেষ হয়ে গেলে উপরে থাকছে, আমরা গ্রাফটাকে নিচে নামানোর জন্য কী করবো, এটার মধ্যবিন্দু বিবেচনা করবো। এই যে 74.5 আর 79.5 এই দুইটার মধ্যবিন্দু বিবেচনা করবো। এর মধ্যবিন্দু কত আসবে, মধ্যবিন্দু যেরকম হিসাব করলে দেখবা যে এরপরটা আমাদের হয়তো হচ্ছে 77 আসতো। তো 77 আর উল্লেখ করার প্রয়োজন নেই, তুমি জাস্ট কী করবা, এই যে 74 আর 59 এই দুইটার মাঝ বরাবর এই গ্রাফটাকে নামাই দিবা, তাহলে আমাদের কাজ শেষ। আর এই যে এখান থেকে আমরা শুরু করছিলাম, এই শুরুর বিন্দুটা দেখো এখানেও গ্রাফটা উপরে উঠে আসে, এটাকে কী করবা, এই প্রথমে ওই 44.5-এর যে শুরু হয়েছে এই শুরু বিন্দুর সাথে যুক্ত করে দিবা। তাহলে যুক্ত করে দিলে দেখো আমাদের গ্রাফটা কমপ্লিট হয়ে গেছে। তো এইগুলো তুমি দিয়ে স্কেল দিয়ে আর পেন্সিল দিয়ে ভালো করে সরলরেখা দিয়ে দিবা। আমার মনে করো যে যেহেতু আমি ফ্রি হ্যান্ড দিয়ে আঁকাচ্ছি তার জন্য অনেকটা বাঁকা হয়ে গেছে, তুমি চেষ্টা করবা এটাকে সোজা করার জন্য। এখন দেখো আমি যদি লাল মার্কারটা একটু পাই, এই লাল মার্কার দিয়ে মনে করো এগুলোকে আবার করে দিবা। যদি তোমার হাতে সময় থাকে তুমি একটু উল্লেখ করে দিবা যে আমাদের আয়তলেখটা যে প্রথমে তৈরি করছিলাম সেটা কোন পর্যন্ত ছিল সেটা একটু উল্লেখ করে দিবা, বা একটু শ্যাডো করে দিবা। শ্যাডো করে দিলে মনে করো যেটা দেখতেও ভালো লাগে আর বুঝতেও সুবিধা হয়। তাহলে দেখো আমি যদি এভাবে করে দিই, শ্যাডো দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের গ্রাফটা দেখতেও ভালো লাগছে, আবার বোঝাও যাচ্ছে আমাদের গ্রাফটা কোন পর্যন্ত গেছে। আমরা কিন্তু লাস্টের ঘরটাকে শ্যাডো দিব না, কারণ লাস্টের ঘরটা আমাদের এখানে ছিল না। তাহলে লাস্টের ঘরটা দেখো আমি শুধুমাত্র কী করছি, গ্রাফটাকে নামাই দিয়েছি। নামা দেওয়ার জন্য এই মধ্যবিন্দু নেওয়ার জন্য আমরা কী করছিলাম, একটা ঘর এক্সট্রা নিয়েছিলাম, অর্থাৎ 74.5 পর্যন্ত আমাদের ছিল, এখানে শেষ সীমা ছিল 74.5, আমি তার সাথে 6 যোগ করে 79.5 নিয়েছিলাম, জাস্ট কী করার জন্য, গ্রাফটাকে শেষ করার জন্য। তাহলে দেখো এই যে আমাদের গ্রাফটা পাইলাম, এই যে এখান থেকে শুরু হইলো, এখান থেকে শুরু হয়ে কোথায় গেছে, এখান থেকে শুরু এখানে গেছে, তারপর এখানে গেছে, তারপর এটা গেছে, তারপর এখানে, দেন এখানে লাস্টে এখানে যে
এখানে শেষ করেছি আমরা। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি গণসংখ্যা বহুভুজ। তো আশা করছি এই চিত্রটা বা এই গ্রাফটা তোমরা বুঝতে পারছো। এরপর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।